প্রিয় গবেষকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব গবেষণার প্রবলেম স্টেটমেন্ট এবং রিসার্চ অবজেক্টিভ নিয়ে। যে কোনো গবেষণাপত্রের থিসিসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট হলো গবেষণার মূল সমস্যা বা প্রশ্ন যেটা আপনি সমাধান করতে চাচ্ছেন। প্রবলেম স্টেটমেন্টের কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এটি হচ্ছে আপনার গবেষণার উদ্দেশ্যটাকে স্পষ্ট করবে, গবেষণাটাকে ফোকাসড করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি গবেষণা করার ক্ষেত্রে কোন বিষয়টাকে ফোকাস করতে চাচ্ছেন, কোন সমস্যাটাকে সমাধান করতে চাচ্ছেন এই গবেষণার মাধ্যমে, সেটা প্রবলেম স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। রিভিউয়ার বা জার্নাল সম্পাদকের কাছে গবেষণার যে প্রয়োজনীয়তা সেটা প্রমাণ করার জন্য প্রবলেম স্টেটমেন্ট অনেক বেশি জরুরি। তো প্রবলেম স্টেটমেন্টকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কনটেক্সট কি বা প্রেক্ষাপটটা কি, কেন আপনি এই গবেষণাটা করতে চাচ্ছেন, এই গবেষণার পূর্ববর্তী এই রিলেটেড কোনো গবেষণা হয়েছে কিনা, সেখান থেকে আমরা কি পেয়েছি, সেই বিষয়টা আপনাকে প্রথমে আলোকপাত করতে হবে। এরপর আপনি সমস্যার বিবরণটা উল্লেখ করবেন, অর্থাৎ স্পষ্টভাবে কি সমস্যা ব্যাখ্যা করতে চাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং সমস্যা কতটা গুরুতর এবং এটার ভয়াবহতা কতটুকু সেটা উল্লেখ করতে হবে। মূল কারণ বা ফ্যাক্টর, যেটাকে কি ফ্যাক্টর আমরা বলছি, অর্থাৎ কি কজ, কি কারণে আপনি এই গবেষণাটা করছেন, গবেষণা করার উদ্দেশ্যটা কি, বা আপনার এই গবেষণা করার কারণটাই বা কী, এই জিনিসটা আপনাকে স্পষ্টভাবে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে উল্লেখ করতে হবে। এরপর আপনি যে সমস্যাটা নিয়ে কাজ করছেন সেটার প্রভাবটা কি, অর্থাৎ এই সমস্যার কারণে আসলে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে কি সমস্যা তৈরি হয়েছে সেটা আপনাকে জানতে হবে। সবশেষে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমি যদি এই গবেষণাটা করি তাহলে আমার এই সমস্যাটা কতটুকু এই জায়গায় হেল্পফুল হবে বা সমাধান করতে পারবে এই সমস্যাটাকে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবারে একটু জানবো যে প্রবলেম স্টেটমেন্ট লেখার কৌশলটা। যারা গবেষণায় নতুন এসেছেন বা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন তাদেরকে আসলে প্রবলেম স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে হয়। এই কৌশলগুলো যদি আপনার জানা থাকে তাহলে প্রবলেম স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে কিছুটা সহজতর হবে। আপনি সবসময়ই চেষ্টা করবেন যে স্পষ্ট এবং সহজ সরল ভাষায় যেন আমি আমার প্রবলেম স্টেটমেন্টটাকে উল্লেখ করতে পারি, অর্থাৎ আপনার ভাষাটা যেন অনেক বেশি সহজ হয়। জটিল বাক্য ইউজ করা থেকে বিরত থাকবেন। কমপ্লেক্স সেন্টেন্স যদি আসে তাহলে গবেষণার প্রাঞ্জলতাটা নষ্ট হয়ে যায়। নির্দিষ্ট এবং ফোকাসড করুন, অর্থাৎ সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাকে ফোকাস করুন। অযথা অনেক বেশি পরিমাণে লেখা লিখে গবেষণার যে প্রবলেম স্টেটমেন্ট সেটার আসলে গ্রহণযোগ্যতাটা কমানোর চেষ্টা করবেন না। এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রমাণ সহ লিখুন, অর্থাৎ পূর্ববর্তী গবেষণার যে স্ট্যাটিস্টিক্স বা পূর্ববর্তী গবেষণা থেকে আপনি যে ধারণা পেয়েছেন সেগুলো উল্লেখ করুন। এই যে প্রমাণ সহ লিখলে তখন রিভিউয়াররা বুঝতে পারবে যে আপনি আসলে অনেক বেশি এই রিলেটেড স্টাডি করেছেন এবং সেক্ষেত্রে আপনার প্রবলেম স্টেটমেন্টটা অনেক বেশি শক্তিশালী হবে। চতুর্থত যে বিষয়টা সেটা হচ্ছে রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন, অর্থাৎ পূর্ববর্তী এই গবেষণায় কী কী লিমিটেশন ছিল সেটাকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। বারবারই এই কথাটা বলে থাকি, যত বেশি রিসার্চ গ্যাপ আপনি খুঁজে পাবেন আপনার গবেষণা তত শক্তিশালী হয়ে যাবে। পঞ্চম ধাপে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রবলেম স্টেটমেন্টের সাথে আপনার যে রিসার্চের অবজেক্টিভ আছে সেটার অবশ্যই সংযোগ সাধন করতে হবে, কারণ আপনার রিসার্চ অবজেক্টিভের সাথে যদি আপনার প্রবলেম স্টেটমেন্টের সামঞ্জস্যতা না থাকে তাহলে গবেষণা পত্রটি আসলে অনেকাংশেই দুর্বল হয়ে পড়ে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো গবেষণার প্রবলেম স্টেটমেন্ট অবশ্যই গবেষণার উদ্দেশ্যকে যেন প্রতিফলিত করে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রবলেম স্টেটমেন্ট লেখার ধাপগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আপনাকে সমস্যাটা চিহ্নিত করতে হবে, অর্থাৎ
কোন প্রশ্ন বা কোন সমস্যাটার আপনি সমাধান করতে চাচ্ছেন সেই সমস্যাটা আগে চিহ্নিত করুন এই প্রথম ধাপে। তারপর আপনাকে আস্তে আস্তে পরবর্তী ধাপগুলোতে প্রবেশ করতে হবে, অর্থাৎ ওই সমস্যা রিলেটেড আপনাকে ডেটা কালেকশনগুলো করতে হবে। পূর্ববর্তী গবেষণার যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে এবং তাদের যে ফলাফলগুলো আছে বা বিভিন্ন ধরনের রিপোর্ট, আর্টিকেল বা জার্নাল থেকে আপনাকে তথ্যগুলো কালেক্ট করতে হবে এবং তথ্য কালেক্ট করার পরে আপনার এই যে তথ্য কালেক্ট করলেন সেগুলো সমন্বয় করে তার ভিত্তিতে আপনাকে যেহেতু প্রবলেম স্টেটমেন্টটা লিখতে হবে, তাই পরবর্তী ধাপটাকে আপনাকে লেখার কাজের জন্য সহজ এবং সুন্দর ভাষায় আপনি এটাকে কতটুকু প্রাঞ্জলভাবে লিখতে পারেন সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। সবার শেষে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করতে হবে, অর্থাৎ বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যে গবেষণাটি করছেন তার সাথে প্রাসঙ্গিক যে উদাহরণ সেই উদাহরণ আপনাকে ইউজ করতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে যে কখনোই আপনার প্রবলেম স্টেটমেন্ট যেন একটি বা দুটি প্যারাগ্রাফের থেকে অনেক বেশি না হয়ে যায়, কারণ প্রবলেম স্টেটমেন্ট যদি আপনি দুইয়ের অধিক প্যারাগ্রাফে চলে যান তখন আসলে প্রবলেম স্টেটমেন্টটা অনেক বেশি পরিমাণে জটিল আকার ধারণ করে। সুতরাং সহজভাবে লিখুন এবং বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করুন যেটা আপনার সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনার প্রশ্নগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রবলেম স্টেটমেন্টের সাথে যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে গবেষণার অবজেক্টিভ, অর্থাৎ রিসার্চ অবজেক্টিভ যদি সুস্পষ্টভাবে জানা না থাকে তাহলে প্রবলেম স্টেটমেন্ট লিখতে সবসময়ই একটি সমস্যা ফেস করতে হয়। এখন যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিসার্চ অবজেক্টিভটা ঠিক করা, অর্থাৎ আপনি কোন বিষয়ের ওপর গবেষণা করতে চাচ্ছেন এবং সুনির্দিষ্ট কোন বিষয়টিকে ফোকাস করতে চাচ্ছেন সেটা আপনাকে স্পষ্টভাবে আপনার গবেষণাপত্রে উল্লেখ করতে হবে। স্টাডি অবজেক্টিভের মূলত স্টাডি অবজেক্টিভ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে জেনারেল অবজেক্টিভ, যেটাকে আমরা সাধারণ লক্ষ্য বলে থাকি, অর্থাৎ একটি উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি ঢাকা শহরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবী নারীদের ওয়ার্ক লাইফ নিয়ে আপনি গবেষণা করছেন। এটি হচ্ছে সাধারণ একটি অবজেক্টিভ বা উদ্দেশ্য। বাট এই উদ্দেশ্যটাকে যখন আপনি ছোট ছোট পার্টে ভাগ করে আলাদা আলাদা গবেষণা করবেন তখন এটা হয়ে যাবে সুনির্দিষ্ট বা স্পেসিফিক অবজেক্টিভ। সুতরাং জেনারেল অবজেক্টিভ থেকেই আমি যখন ওই বিষয়টাকেই ছোট কয়েকটি ধাপ করে আলাদা গবেষণা করব তখন এটা হয়ে যাবে স্পেসিফিক, অর্থাৎ আমি বেসরকারি যে প্রতিষ্ঠান আছে ঢাকা শহরে সেখানে নারীদের কর্মজীবন নিয়ে গবেষণা করছি। যখন এটা স্পেসিফিক হয়ে যাবে তখন এই কর্মজীবনের কিছু পার্ট আছে, অর্থাৎ তাদের কর্মজীবনে নারীরা যে ব্যক্তিগত সমস্যাগুলো ফেস করে আপনি হয়তো সেটা আলাদাভাবে করতে পারেন এবং তারা হচ্ছে এনভায়রনমেন্টাল যে প্রবলেমগুলো ফেস করে সেটাকে আরেকটা ধাপে নিতে পারেন এবং অফিসের কর্মী, সহকর্মী, বসের সাথে নারীদের যে সম্পর্কটা সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন সেটাকে আপনি আরেকটি ধাপে নিতে পারেন। এই যে আলাদা পার্টে আপনি ভাগ করে ফেলছেন তখন এটাকে আমরা বলবো স্পেসিফিক অবজেক্টিভ। এটাই মূলত জেনারেল এবং স্পেসিফিকের মধ্যে ডিফারেন্স। স্টাডি অবজেক্টিভটাকে লেখার ক্ষেত্রে অবশ্যই আমাকে স্মার্ট ক্রাইটেরিয়া অনুসরণ করতে হবে, অর্থাৎ অবশ্যই স্পেসিফিক হতে হবে এবং মেজারেবল হতে হবে, পরিমাপযোগ্য, যেটাকে আমরা মেজারেবল বলছি, অ্যাচিভেবল, অর্থাৎ যে লক্ষ্যটা আপনি ঠিক করেছিলেন সেটা অ্যাচিভ করার মতো কিনা, এবং রেলিভেন্ট হতে হবে, অর্থাৎ আপনার প্রবলেম স্টেটমেন্টের সাথে আপনার অবজেক্টিভ রেলিভেন্ট কিনা, এবং সবশেষে হচ্ছে টাইম বাউন্ড, অর্থাৎ আপনি গবেষণাটি কত দিনের মধ্যে করছেন এবং যাদের ওপর গবেষণা বা যে বিষয়ের ওপর গবেষণা করছেন সেটা যে সুনির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে থাকতে হবে সেটা নিশ্চিত করেছে কিনা। তো সুতরাং যে কোনো রিসার্চ অবজেক্টিভ লেখার ক্ষেত্রে যদি আপনি স্মার্ট ক্রাইটেরিয়াটা ইউজ করেন তাহলে আপনার গবেষণাটা অনেক বেশি ভারসাম্যপূর্ণ হবে এবং সেক্ষেত্রে প্রবলেম স্টেটমেন্টটাও অনেক সুন্দর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।